ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিং নিউ স্টোরিজ। আবার ফিরে এলাম তোমাদের কাছে দীঘার একটা নতুন ব্লগ নিয়ে। সব চিংড়ি শ্রাবণ মাসে শিব ঠাকুরের মন্দিরে আমরা আমার দীঘা ট্যুর সিরিজের প্রথম পর্ব অর্থাৎ আমার আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছো, যেখানে আমি তোমাদের নিউ দীঘার কোন হোটেলে উঠেছি, ঢেউ সাগর, নিউ দীঘা ও ওল্ড দীঘার ঘোরার ভিডিও শেয়ার করেছি। যারা এখনো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, প্লিজ দেখে নিন। নিউ দীঘাতে হোটেলে গিয়ে রাত্রে ডিনার করে, তোমাকে আসছে না, ডিনার করে রাত্রে তারপরে শুয়ে পড়বো। কালকে আবার আছে প্ল্যান, সাথে থাকবো। তো আমরা ওল্ড দীঘা থেকে ঘুরে এই যে নিউ দীঘায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এবার যাব সি বিচে একটু বসতে। দীঘা থেকে দেখেইছো আমরা চা আর স্ন্যাক্স অলরেডি খেয়ে এসেছি, তাই নিউ দীঘায় এসে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করলো। সমুদ্রের ঢেউয়ের গর্জনের সাথে ফুরফুরে হাওয়ায় কুলফি আইসক্রিম হলে ব্যাপারটা কিন্তু আরো জমে যায়। আইসক্রিম জমিয়ে খেয়ে এবার আমরা হাঁটতে হাঁটতে হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলের রুমে ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে আমরা চলে এলাম ডাইরেক্ট আমাদের হোটেল অনুষ্কার নিজস্ব রেস্টুরেন্টে, কারণ ডিনারের তো টাইম হয়ে গেছে। রাতের ডিনারের জন্য আমরা অর্ডার করেছিলাম হাতে গড়া রুটি আর চিকেন। এই যে দেখতেই পাচ্ছ চিকেন আর রুটি চলে এসছে। তো চলো আমরা হালকা করে ডিনারটা সেরে ফেলি। একটা কথা অবশ্যই বলবো, আমাদের এই হোটেল অনুষ্কার যে রেস্টুরেন্টের খাবারগুলো এত টেস্টি আর তেমনি স্টাফদের সুন্দর ব্যবহার। গুড মর্নিং সবাইকে। ভোর 5টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার মোহনার উদ্দেশ্যে। প্রথমে টোটো বুক করলাম, দেন টোটোয় করে আমরা এই যে যাচ্ছি দীঘার মোহনাতে। 15 মিনিটের মধ্যেই আমরা ঢুকে পড়লাম মোহনায়। মোহনায় ঢুকতেই দেখলাম বাজার মতো করা, এবং সেখানে ইলিশ, চিংড়ি, কি মাছ নেই। ইলিশ কমপ্লিট ভেটকি চিংড়ি, ইলিশ চিংড়ি থেকে শুরু করে কাঁকড়া সব পেয়ে যাবে এখানে একদম ফ্রেশ। দেখতেই পাচ্ছ মোহনার একদম গায়েতেই এই এত বড় মাছের বাজার, যেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের মজুদ আছে। মাছপ্রেমীদের জন্য এটা কিন্তু একটা বেশ ভালো জায়গা। তোমরা নিশ্চয়ই জানো নদী ও সমুদ্রের মিলনস্থলকেই কিন্তু মোহনা বলে। এই দেখো, এইখানেই বঙ্গোপসাগরের সাথে চম্পা নদীর মিলন হয়েছে, তাই এটাই হলো দীঘার মোহনা। সকালে সূর্যোদয়ের সাক্ষী হওয়ার জন্য প্রচুর পর্যটক এই মোহনায় ভিড় করে। তবে আমাদের যেতে যেতে কিন্তু ততক্ষণে সূর্য উঠে গেছে। তবু বেশ লাগছিল কিন্তু হাঁটতে। তবে খুব সাবধানে, প্রচুর পাথর পেরিয়ে এই বিচে যেতে হয়। এই নদী আর এই যে এদিকে হচ্ছে সমুদ্র, মিলনস্থল হচ্ছে মোহনা। আকাশ তখন হালকা মেঘাচ্ছন্ন, আর তার সাথে শান্ত, নির্মল ও বিস্তৃত উপকূল উপভোগ করতে কিন্তু বেশ লাগছিল। কোথা দিয়ে পেলেন দিদি? ছাপাং করে ধরলে। এখানে তোমরা চাইলে 100 টাকা দিয়ে হর্স রাইডও করে নিতে পারো বিচের ধারে। কাকু কেমন লাগছে? কাকিমা কেমন লাগছে? মোহনাতে যাচ্ছি চা খেতে। এই যে এই পাথরগুলো দিয়ে নামলাম। বাঙালিরা হচ্ছে যেখানেই যাবে মুড়ি আর বিস্কিট, এসব চায়ের দোকানে বসেছি আমরা চা খেতে।
চাটি হচ্ছে, টিপল টানিয়ে দিচ্ছে। দীঘার মোহনায় খানিকক্ষণ সময় কাটিয়ে আশেপাশে কিছু মাছের দোকান ঘুরে তারপরে আবার আমরা হোটেলে চলে গেলাম। স্নান করে এখন আবার বেরোচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে তাজপুর আর শঙ্করপুরের দিকে। তো গাড়ি করে যাচ্ছি আমরা, 1000 টাকা করে ভাড়া নিচ্ছে। আমরা যাই ওখানে গিয়ে তোমাদের আবার ভিডিও করে দেখাচ্ছি। সকাল সকাল আমরা চলে এসেছি টিফিন করতে। ব্রেকফাস্ট। গুড মর্নিং কাকু কাকিমা। মর্নিং। তারপর কি খবর? সব ঠিকঠাক? ঠিকঠাক, এখনো পর্যন্ত সব ঠিকঠাক। এখন ব্রেকফাস্ট করব, আলুর পরোটা, আচার, স্যালাড দিয়ে আমরা রওনা দেব তাজপুর শঙ্করপুর। ফিরে এসে আবার দেখা হবে। ভালো লাগছে টুরটা আমাদের, দীঘা ট্যুর। আলুর পরোটা চলে এসছে। লিকার চা, যেহেতু আমরা টক আচার খেলাম তাই লিকার চা। সকালের জলখাবার পর্ব মিটিয়ে আমরা তারপরে আমাদের বুক করা মানে ভাড়া করা গাড়িতে করে বেরিয়ে পড়লাম দীঘার কিছু জায়গা এক্সপ্লোর করতে। মেঘাচ্ছন্ন আকাশ আর তার সাথে বিক্ষিপ্ত বৃষ্টিকে সঙ্গী করেই আমরা এগিয়ে চলেছি। বৃষ্টির কারণে কিন্তু সমুদ্রও ছিল বেশ উত্তাল। যারা কলকাতা থেকে গাড়িতে আসে, এই বিশ্ব বাংলা গেটই দীঘার প্রবেশ পথ নির্দেশ করে। দীঘার এইটাই হলো মেরিন ড্রাইভ। এইখান দিয়ে যেতে যেতে কিন্তু আমরা গাড়ি থেকেই সমুদ্র দেখতে পাচ্ছিলাম। তাও মনে হলো যে একবার গাড়ি থেকে নেমে চাক্ষুষ সামনে থেকে সমুদ্রটাকে উপভোগ করি। আবার আমরা গাড়িতে চেপে পড়েছি। এবার আমাদের ডেস্টিনেশন তাজপুর। ওল্ড দীঘা নিউ দীঘা তো বেশ ক্রাউডেড থাকে, তবে তোমরা যদি ভিড় এড়িয়ে সমুদ্র সৈকত উপভোগ করতে চাও তার জন্য কিন্তু একদম পারফেক্ট এই তাজপুর সি বিচ। এখানে একটা বড় কার পার্কিং এরিয়া এবং পে অ্যান্ড ইউজ টয়লেটও উপলব্ধ আছে। মন্দারমণি ও চাঁদিপুরের ঠিক মাঝখানে অবস্থিত এই তাজপুর, যার সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ হল বিচের লাল কাঁকড়ার অগণিত সংখ্যা। রেলপথে তাজপুরের নিকটতম রেলওয়ে স্টেশন রামনগর। তাছাড়া সড়ক পথে হাওড়া বা স্প্ল্যানেড থেকে দীঘা যাওয়ার বাসে চড়ে বালিসাইতে নেমে টোটো ধরে আসতে পারবে তাজপুর, কিংবা যারা কার ড্রাইভিং জানে তারা তো ডাইরেক্ট কার নিয়ে চলে আসবে তাজপুর। বাগদা চিংড়ি পোনা করছে, লাফাচ্ছে, এখন ধরলো। যে দেখি ভিডিও, ছোট মাছের, হ্যাঁ কি ছোট ছোট মাছের ফটো তুলবেন না। সুন্দর জায়গা তাজপুর, খুব সুন্দর জায়গা। অনেক মাছ দেখতে পেয়েছি, ছোট ছোট মাছ। ম্যাডাম কোথায় এসেছেন আপনি? আপনি কোথায় এসেছেন? এগুলো সব চিংড়ি। এগুলো চাষ করবে নাকি তোমরা? না, গুড়ি গুড়ি মাছগুলো কি করবে? আর এইগুলো নিচ্ছ কোনগুলো? ওই বাগদার চারাগুলো, বাগদার চিংড়ির চারাগুলো। তাজপুর সি বিচে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা গেলাম ডাবের দোকানে। একটা দিয়ে 2-3জনকে খেতে হবে। একটা ডাব খাও, তারপর আমাকে বলবে, ঠিক আছে? সবাই খেতে হবে। বিশাল বড় ডাব নিলাম, যেটার দাম নিয়েছিল 80 টাকা। তো আমরা আর আলাদা নিলাম না, আমরা ওই একটা ডাব দিয়েই 3জনে বেশ ভালোই খেতে পারলাম, মানে অনেকটাই জল ছিল।
ডাব কি মিষ্টি আছে? জল ভেতরে শ্বাসও আছে না? ডাবের জল খেয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। এবারে আমাদের ডেস্টিনেশন শঙ্করপুর। শঙ্করপুরে চলে এসছে। শঙ্করপুরে যে পার্কিং এরিয়া, তুলনামূলকভাবে পরিষ্কার ও কম জনাকীর্ণ সমুদ্র সৈকত হল শঙ্করপুর, যা মূল শহর থেকে সামান্য দূরে অবস্থিত। মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির জন্য সমুদ্রের ঢেউও যেন খুব উত্তাল হয়ে উঠেছিল। শঙ্করপুর সি বিচের ধার ঘেঁষে একটা ছোট পার্ক মতো তৈরি করা, যেখানে সুন্দর একটা ওয়াচ টাওয়ার ছিল, আর চারিদিকে হাঙর আর ডলফিনের প্রপস দিয়ে সুন্দর সাজানো। গাড়িতে আবার চেপে পড়েছি, আর এই দেখতে পাচ্ছ জোয়ারের জল ডোবায় সমুদ্রের খাঁড়ির এই পথ দিয়ে মাছ ধরার ট্রলারগুলো শঙ্করপুর মৎস্য বন্দরে যাওয়া আসা করে। এই যে লাল রঙের দেখছো, এগুলোই হলো মাছ ধরার ট্রলার। আমরা এবার যাচ্ছি চন্দনেশ্বর মন্দির, যেটা যেতে গেলে দীঘা বর্ডার পেরিয়ে উড়িষ্যার মধ্যে ঢুকে আমাদেরকে যেতে হয়। এই যে দেখো, দীঘা বর্ডার পেরিয়ে গেলাম, দেখালাম, আর এই যে আমরা উড়িষ্যাতে ঢুকে গেছি। গাড়ি আমাদের সোজা চন্দনেশ্বর মন্দিরের সামনেই থামলো। এই যে দেখো, আমরা গাড়ি থেকে নেমে গেছি। এই যে আমরা এখন চন্দনেশ্বর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনে এই দেখো কত দোকান ছোট ছোট, আর ওই যে দেখতে পাচ্ছ মন্দির। চন্দনেশ্বর মন্দির ভারতের উড়িষ্যার বালেশ্বর জেলার চন্দনেশ্বরে অবস্থিত একটা বিখ্যাত শিব মন্দির। বাহ, শ্রাবণ মাসে শিব ঠাকুরের মন্দিরে মন্দির প্রাঙ্গণের ভিতরেই একটা পুকুর আছে। এই দেখো, এই পুকুরের জল পবিত্র বলে বিবেচিত হয়। জল মাথায় ছিটিয়ে আমরা এগিয়ে গেলাম মন্দিরের দিকে। মন্দিরের যে শিবলিঙ্গ, তাকে চোখে দেখা যায় না। এটি পবিত্র জলে ভরা গর্তের ভিতরে মাটির গভীরে উপস্থিত রয়েছে। মন্দির প্রাঙ্গণ ঘুরে আমরা মন্দিরের বাইরের ছোট ছোট দোকানগুলো একটু ঘুরে দেখে নিলাম। চন্দনেশ্বর মন্দির দেখে আমরা সোজা চলে গেছিলাম তালসারি সি বিচে। এই যে দেখো, তালসারিতে ঢুকছি। তালসারি সি বিচ ইদানিং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে এখন জোয়ার চলছে, তাই দেখতেই পাচ্ছ জলে টইটম্বুর। কেউ চাইলে বোট রাইড করে নিতেই পারো। আবার ভাটার সময় জল অনেকটা নেমে গেলে তখন সমুদ্র সৈকত বরাবর বাইক রাইডেরও ব্যবস্থা আছে এখানে। তালসারি সি বিচের থেকে আমরা পেয়ারা মাখা নিয়ে নিলাম। সি বিচে বসেই আমরা পেয়ারা মাখা খেয়ে আবার যথারীতি গাড়িতে চেপে পড়লাম। আর আমাদের ডেস্টিনেশন উদয়পুর সি বিচ। দুধারে সবুজ বিস্তৃত গাছের সারির মাঝখান দিয়ে গাড়ি করে যেতে কিন্তু বেশ লাগছিল। একটা সাজেশন, যেভাবে চারিদিকে উষ্ণায়ন বাড়ছে, চেষ্টা করো বেশি করে বৃক্ষরোপণের। এই যে আমরা উদয়পুর বিচেও চলে এসেছি, কিন্তু বিচে জাস্ট নামার সাথে সাথে বাধা সাধলো বৃষ্টি। বৃষ্টিতে আটকে গেলাম উদয়পুর বিচে এসে। এত জোরে পড়ছিল যে অগত্যা আমাদেরকে অপেক্ষা করতে হলো একটা দোকানের সামনে। বৃষ্টিটা কমার নামই নিচ্ছিল না, তাই বৃষ্টির মধ্যেই অগত্যা সমুদ্রের ধারে চলে গেলাম। আর দেখো, বৃষ্টির সাথে সাথে প্রবল জলোচ্ছ্বাস পিছনে। এত জলোচ্ছ্বাসের মধ্যেও কিন্তু মানুষের উচ্ছ্বাসের কোনো কমতি হয়নি। উদয়পুর সি বিচ থেকে সোজা ব্যাক করে গেলাম আমাদের হোটেল অনুষ্কাতে। এই যে দেখো, অনুষ্কা রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ করব বলে, আর বাইরে তখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছিল। বৃষ্টির সাথে আমাদের আড্ডাটাও কিন্তু বেশ জমে উঠেছিল। দেখতে আমাদের অর্ডার করা লাঞ্চের মেনু চলে এলো। ও বাবা, এই দেখো
যেন এক প্রকার তাসের দেশে চলে এসেছি। ভাতগুলোকে কি সুন্দর নানা রকম আকার দিয়ে সেই তাসের চিড়েতন, হরতন, ইস্কাবন, মানে ওই ক্লাবস, হার্টস, ডায়মন্ড, স্প্রেডস, কি অসাধারণ না? আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, ডাল, আলু পোস্ত আর ডিমের কারি। এই যে ডিমের কারি কষা, আর তার সাথে ছিল স্যালাড। আমরা দুপুরের লাঞ্চ সেরে হোটেলে রেস্ট নিয়ে আবার বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম। বিকেলে বেরিয়েই আমরা সমুদ্রের ধারের একটা পালসের দোকানে গিয়ে সেখান থেকে পালসের নানা গয়নাগাটি কিনে নিলাম। আলুর চপ আর ওটা ছোলা ছোলা। আচ্ছা, আলুর চপ আর এই মুড়ি, বাঙালিদের বৃষ্টি হলেই চপ মুড়ি খেয়ে দে। তারপরে এই যে চায়ের দোকান, আমরা চা খেয়ে চপ মুড়ি খেয়ে সি বিচে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা সোজা চলে গেছিলাম কাজু বাদামের দোকানে। এই দোকান থেকে কিনেছিলাম কাজু বাদাম আর শুকনো খেজুর। কেনাকাটা করে হোটেলে রেখে আমরা চলে এলাম ডিনার করতে। আমাদের ডিনারের রাত্রের মেনু ছিল পনির বাটার মশলা, মিক্সড ভেজ, হাতে গড়া রুটি আর স্যালাড। তবে আমি আর শেফালি কাকিমা রুমালি রুটি অর্ডার করেছিলাম। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টের খাবার যেমন কোয়ালিটি তেমনি কোয়ান্টিটি। আবার আইসক্রিম খাওয়া হচ্ছে। কি আইসক্রিম গো এটা? ম্যাঙ্গো দীঘার ট্যুর একদম শেষ পর্যায়ে চলে এসছে। লাস্ট নাইট আমরা খাওয়া দাওয়া করলাম, এবার আমরা যাবো হাঁটতে বিচের দিকে। তারপরে আবার যে যার ডেটে চলে যাবো, ঘুমিয়ে পড়বো। তারপরে আবার সকালবেলা কালকে ট্রেন। তো দীঘা পর্ব এখানেই শেষ। ট্যুর কেমন হলো? দারুণ 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 এনজয় করেছি, অপূর্ব এনজয় হয়েছে। ভালো হোটেলে ছিলাম, ভালো হোটেলে ছিল, খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছে। ভালো। আজকে লাস্টে আইসক্রিম দিয়ে খাওয়াটা সম্পন্ন হলো। বলেন ম্যাডাম, আপনি কিছু? ম্যাডাম শুধু ইশারাই কাফি। রাত এখন 10:40। আমরা এখন এই যে বিচের ধারেতে সব, এই যে সমুদ্রের জোয়ার এসছে, জল উত্তাল। দীঘার আজকের লাস্ট ডে। এখন আমরা হোটেল চলে যাব। মনটা খারাপ লাগছে, দুদিন পুরো কেটে গেল একদম তাড়াতাড়ি করে। যাই হোক, আবার আসা হবে, আর আশা করি দীঘার এই পর্বটা তোমাদের ভালো লেগেছে। পরের দিন আমরা সকালবেলায় ব্রেড অমলেট খেয়ে হোটেল থেকে চেক আউট করে বাড়ির পথে রওনা দিলাম। আশা করি দীঘার এই পর্বটা তোমাদের ভালো লেগেছে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।